সব বাবা মায়েরই স্বপ্ন থাকে তার সন্তান যেন মানুষের মতো মানুষ হয় এবং সমাজের বুকে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে কিন্তু একটু দেরি করেই ভিডিওটা শুরু করেছি। এখন প্রায় 10:30টার মতো বাজে। তাসনিমের বাবা তাসনিমকে দিয়ে এসে হেঁটে এসেছিল, এরপরে আসার সময় এই যে বাজার নিয়ে আসছে আর আমরা কিন্তু নাস্তা খেয়ে নিয়েছি। আজকে আর কোনো নাস্তা বানানো খাওয়া কিছুই দেখালাম না। তো এখন কিন্তু সবজির দাম অনেকটাই কম। এই যে ফুলকপি এনেছে, শিম এনেছে, তারপর হচ্ছে এই শাকটা আমার ভীষণ পছন্দ, এটা হচ্ছে মেথি শাক। মানে শীতের সিজন আসলেই আমি মেথি শাক খাবোই। তো এই যে আমার বর কিন্তু মনে করে মেথি শাক নিয়ে আসছে, আমি কিন্তু ওকে বলি নাই যে শাক নিয়ে এসো। যে কোনো শাক দেখা যায় আসলে আমার খেতে ভালো লাগে না, কিন্তু এই মেথি শাকটা আমার কাছে খুবই পছন্দ। আর যা যা প্রয়োজন ছিল যেমন কলা, তারপর হচ্ছে কিছু মশলাপাতি প্রয়োজন ছিল। আর এখন সে ঘন ঘনই দেশি ডিমগুলো আনতেছে। আসলে শীতের সিজনে কিন্তু হাঁসের ডিম, এরপর দেশি মুরগির ডিম প্রচুর পাওয়া যায়। তো মশলাগুলো এখন গুছিয়ে রাখি। আর এগুলো গুছাতে গুছাতে আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমি সবসময় যেই রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি। তো আমার আপুরা, ভাইয়ারা, আন্টিরা, আঙ্কেলরা, ছোট ছোট সোনামণিরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, তো প্রথমেই বলবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ। তোমরা কিন্তু কেউ ভিডিওটা টেনে টেনে দেখো না। আর এই যে দেখো চীনাবাদাম সে আবার নিয়ে আসছে, মানে চীনাবাদামের প্রয়োজন ছিল না, ভাবে যে হয়তো বা শেষ হয়ে গেছে, কারণ দেখা যায় প্রতিদিন সে বাদামটা খায়। তো আর এই কারণেই বাদাম থাকতে বাদাম নিয়ে আসবে। আর এখন তো ক্ষীরাইয়ের মানে এটার কথা তো বলতে হয় না, প্রতিদিনই দেখা যায় 2 কেজি করে ক্ষীরাই নিয়ে আসবে। তো এগুলো এখন আমি একটু রান্নাঘরে রেখে আসি, এরপরে মশলাপাতিগুলো গুছিয়ে নেব। তোমার যে সকল বন্ধুরা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছো, আমি বলবো তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। আর যদি তোমাদের ভালো নাও লাগে তারপরেও বলবো বন্ধুরা তোমরা দেখতে থাকো, ইনশাল্লাহ দেখবে একদিন দেখতে দেখতে তোমাদের ঠিকই ভালো লেগে যাবে। তখন না হয় তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? সেই সাথে সাথে থাকা ছোট্ট বেল বাটনটিও অল অন করে দিও। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চাইলে তোমরা তোমাদের সুযোগ মতন যে কোনো সময় পরবর্তীতে দেখে নিতে পারবে। আর আমার যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে এত দূর আনতে সহায়তা করেছো, তোমাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। দেখো আমি কিন্তু কথায় কথায় অনেক কিছুই গুছিয়ে নিয়েছি। যেমন চীনাবাদামটা বয়ামে ঢেলে রাখলাম, এরপর হচ্ছে দারুচিনিটা রেখে দিলাম, আর এলাচি, লবঙ্গ আর হচ্ছে পোস্তদানা এনে রাখলাম। এগুলো কিন্তু ঘরে আমার অনেক আছে, তারপরেও আর কি এনে রাখলাম। ওগুলো এখন আর কি বয়ামের জায়গা নেই, তাই একটা পলিব্যাগে পেঁচিয়ে আমি আর কি মশলাগুলো ফ্রিজে রেখে দেবো। নর্মাল টেম্পারেচারে যে কোনো মশলা রেখে দিলে কিন্তু এটার গন্ধ স্বাদ একদম অটুট থাকে। তো দেখো রান্নাঘরে চলে আসছি আর কাটাকুটির কাজ আমি শুরু করে দিয়েছি। রান্না কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি। তো শাকটা কিন্তু আমি সুন্দর করে কেটে এখন আর কি ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজও কেটে নিলাম। মেথি শাক রান্নায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। অবশ্য যে কোনো শাক ভাজিতেই তেল পেঁয়াজ যদি একটু বেশি পরিমাণ না হয় খেতে ভালো লাগে না। তো আমার বন্ধুরা তোমাদের কাছে মেথি শাক কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। আসলে বিয়ের আগে কিন্তু এই শাক পাতা কখনোই খেতাম না, আমার সাথে কত চেঁচামেচি করেছি। আর এই যে দেখো এখন নিজে কেটে রান্না বাড়া করে খাচ্ছি। মেথি শাকের স্মেলটা এখন যে আমার কাছে কি ভালো লাগে তোমাদের কি বলবো, মানে অসম্ভব ভালো লাগে। আর তোমরা অনেকে ভাবতে পারো মেথি তিতা, তাই শাক বুঝে তিতা হয়, একদম তিতা না। তোমরা তো যারা খাও তারা তো জানোই, আর যারা খাও নাই আমার মতো চেঁচামেচি করেছো, আমি বলবো তোমরা একবার রান্না করে খেয়ে দেখো। অবশ্যই এই খাবারগুলা বিয়ের পরে মজা লাগে, বিয়ের আগে কিন্তু কারো কাছে ভালো লাগবে না। বিশেষ করে করলা ভাজি, তারপর হচ্ছে শুটকি, তারপরে এই যে শাক পাতা, এই খাবারগুলো আসলে বিয়ের আগে মনে হয় শরীরে অ্যালার্জির মতন কাজ করে, আমার মনে হয় প্রতিটা মেয়েরই। কিন্তু বিয়ের পরে আস্তে আস্তে কীভাবে যে ভালো লেগে যায় বুঝি না, এটা হয়তো আল্লাহ তাআলারই একটা নিয়ামত বলা যায়। তো আমার বড় কিন্তু খেতে পছন্দ করে এই শাকটা, আর আমার কাছে তো ভালো লাগেই, এই কারণে কিন্তু ও সবসময় নিয়ে আসবে। আর শীত ছাড়া কিন্তু এই শাকটা পাওয়া যায় না।
তো এদিক দিয়ে কিন্তু আমি রসুন আর শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়ে এরপরে পেঁয়াজ কুচি দিয়েছি। এখন হালকা ভাজবো, বেশি ভাজবো না। আর এই যে এই পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিব। সাথে পরিমাণ মতন লবণ দিয়েছি। আর এখন দেখবা এতগুলো শাক ম্যাজিকের মতন কতটুকু হয়ে যায়। তো দেখতেই পেলা এখন একটু লবণ দেওয়ার সাথে সাথে কেমন হয়ে গেল। তো যেসব আপুরা মাত্র বিয়ে হয়ে রান্নাঘরে আসছো, তোমরা কিন্তু ভুলেও শাকের পরিমাণ বুঝে লবণ দিতে যেও না, তাহলে কিন্তু সেই শাক একদম খাওয়া যাবে না। আর আমি বলবো শাকটা চুপসানোর পরে এরপর কিন্তু তোমরা লবণ দিও, যারা আর কি দেখা যায় লবণের পরিমাণটা বুঝতে চাও না, ভাবো যে এতগুলো সবজি বা এতগুলো শাক লবণটাও বুঝি বেশি লাগবে। তো এটা কিন্তু অল্প একটু হয়ে যায়, এই কারণে বুঝে শুনে লবণ দিতে হবে। তো এদিক দিয়ে শাকটা চুলায় বসিয়ে এখন এই যে আমি মাছগুলো ধুয়ে নিলাম। আজকে রান্না করব ফুলকপি সিম দিয়ে রুই মাছ আর কি একটু ঝোল ঝোল করে রান্না করব। আর আমি কিন্তু সব সময় মাছটা এইভাবে দেখেছো একটা চালের মধ্যে ঘষে নিই, এরপরে কিন্তু আমি আর কি যে হাতের মধ্যে একটা কাগজ পেঁচিয়ে আর কি মাছ ধুই, এতে করে মাছের কাটাকুটা কিন্তু হাতে ফুটে না। আমার ঘরে আসলে এখন আটার প্যাকেটটা নেই, আটা বা ময়দার প্যাকেট দিয়েই আমি সাধারণত মাছ আর কি খাঁচাখাচির কাজ করি। তো ফ্রোজেন পরোটার প্যাকেট ছিল, সেটা দিয়ে কাজ চালিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ হাতে কিন্তু একটুও ব্যথা পাইনি। অনেকের হাতেই কিন্তু দেখা যায় মাছ ধুইতে গেলে কাটা ফুটে যায়। তোমরা কিন্তু এই টিপসটাও অবলম্বন করতে পারো। অবশ্য আমি আমার আরও অনেক ভিডিওতে বলেছি, তোমাদের দেখিয়েছিও। তো এটা কিন্তু খুবই একটা কার্যকরী টিপস বলা যায়, যারা আর কি মাছ ধুতে গেলে হাতে কাটা ফুটে তাদের জন্য খুবই ভালো হবে। মানে দেখবা হাতে কিন্তু আর কোনো ব্যথা পাবা না। তো মাছগুলো আমি খুব সুন্দর মতন ধুয়ে নিয়েছি আর একটা চালের মধ্যে ঝরিয়ে একটু রেখে দিলাম, এতে করে পানিটা পড়ে গেল, এক্সট্রা মাছের যে পানি থাকে। এরপর আমি পরিমাণ মতন লবণ আর শুধু হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখবো, তারপরে কিন্তু মাছটা ভেজে নিব। অনেকেই কিন্তু দেখা যায় মাছের সাথে মরিচের গুঁড়োও আর কি অ্যাড করে। আমার কাছে মনে হয় শুধু হলুদ আর লবণ মাখালেই সেই মাছটা খেতে বেশি ভালো লাগে, কারণ আমরা কিন্তু তরকারি রান্না করার সময় মরিচ দেই। তবে শুধু যদি আমরা মাছ ভাজা করতে যাই সেক্ষেত্রে কিন্তু মরিচের গুঁড়োটা দিলে ভালো লাগে। তো আমার তো আর কি মাছ ধোয়া মশলা মাখানো শেষ। এ পর্যায়ে এই যে দেখো আমি শাকটা একটু নাড়াচাড়া দিয়েছি। অবশ্য আমি আরও অফ ক্যামেরায় দুবার নাড়াচাড়া দিয়ে নিয়েছি, নয়তো দেখা যায় শাকটা পুড়ে যেতে পারতো। তো পানিটা শুকাক, হালকা একটু পানি আছে, যখন আর কি শাক থেকে একটু তেল বের হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু আর কি শাকটা নামিয়ে নিব। আর এই যে এদিক দিয়ে এখন সবজিগুলো কেটে নিব। তবে সিমগুলো কিন্তু কাটার আগে অবশ্যই পরীক্ষা করে দেখতে হবে, এখন কিন্তু সিমের গায়ে কিন্তু পোকা থাকে, তাই একটু আর কি লাইটের আলোতে ধরলে ভিতরে পোকা আছে কিনা দেখা যায়। তো প্রতিটা সিমেই আমি একটু চেক করে কেটে নিচ্ছি। আর এদিক দিয়ে কিন্তু আমার শাক হয়ে গেছে। এখন আমি মাছটাও চুলায় দিয়ে দিয়েছি। যেহেতু আর কি আমি তরকারি দিয়ে রান্না করব, তাই বেশি একটা কড়া করে ভাজবো না, এরকম হালকা শ্যাডো ফ্রাই হবে। এ পর্যায়ে কিন্তু দেখো আমি মাছটা আর কি নামিয়ে নিয়েছি। আর আমি তোমাদের আর দেখালাম না ফুলকপি সিমের তরকারি, এর আগে কিন্তু আমি রান্না দেখিয়েছি, এটার কি দেখাবো। তো এখন আর কি তরকারিটা শেষ পর্যায়ে হয়ে আসছে, আমি এখন একটু ধনেপাতা দিয়ে দিব। আর আমি কিন্তু টমেটো দিয়েছি। আসলে শীতের মধ্যে এই সবজিটা খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু ফুলকপি আর সিমের তরকারিটা একটুখানি বাড়িয়ে রান্না করলাম। এটার কারণ কি জানো? এই তরকারিটা যেন আগামীকাল সকালবেলা আমি বাসি অবস্থায় খেতে পারি। যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা না খেয়েছো আমি বলবো এভাবে বাসি তরকারি একবার রাইখা ভাত দিয়ে খেয়ে দেখো, এত মজা লাগে। আমার কিন্তু এই যে এখন দুপুরবেলা রান্না করলাম না, গরম ভাত দিয়ে খেতেও কিন্তু এত ভালো লাগে না, কিন্তু সকালের বাসি ভাত আর হচ্ছে সিম ফুলকপির তরকারি খেতে দুর্দান্ত মজা, আমার কাছে খুবই ভালো লাগে। এই কারণে আমি কিন্তু সিমের পরিমাণটা প্রথমে অল্প নিয়েছিলাম, এরপর আবার একটু বাড়িয়ে দিলাম এই কথা চিন্তা করে যে সকালবেলা ভাত খাবো। এমনি কিন্তু দেখা যায় সকালবেলা ভাত একদম খাই না, পরে তরকারিটা রান্না করতে গিয়ে মনে পড়লো, এরপর আর কি তরকারিটা বাড়িয়ে রান্না করলাম। যাই হোক, এদিক দিয়ে কিন্তু আমার রান্না বাড়া কমপ্লিট। এখন আমি কিছু ভর্তা করে নিব। আমার কাছে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। আমাদের বিক্রমপুরের মানুষেরা কিন্তু ভর্তা ভাতটি একটু বেশিই খায়, সব কিছুর মধ্যে আর কি ভর্তাটা পছন্দ করি আমরা। তো প্রথমেই কিন্তু দেখেছো আমি কতগুলো শুকনো মরিচ আর হচ্ছে রসুন টেলে নিয়েছি, এরপরে আরও কিছু পেঁয়াজ আর একটু রসুন একটু সটে করে নিলাম। যে কোনো ভর্তায় পেঁয়াজটা কিন্তু কাঁচা অবস্থায় দিলেই ভালো লাগে, তবে আমি একটু হালকা ভেজে নিলাম, এতে করে কিন্তু টেস্টও ভালো থাকবে আর দেখা যায় নষ্টও হবে না। অনেক সময় দেখা যায় ভর্তাটা রেখে খাওয়া হয়, তো পেঁয়াজের কারণে নষ্ট হয়ে যায়। আর এখন আমি আর কি কালো জিরে ভর্তা করব, আর কালো জিরে ভর্তার সাথে আমি কিছু ধনেপাতা দিয়ে দিব। এইভাবে টুইস্ট করে খেলে এটার টেস্টটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে।
এই শীতের সিজনে সবসময় কিন্তু আমাদের ধনেপাতা তারপর হচ্ছে কালো জিরে ভর্তাটা খাওয়া উচিত। কালো জিরা কিন্তু শরীরের জন্য খুবই ভালো, বিশেষ করে ঠান্ডা কাশি এরপর ব্যথা বেদনার জন্য অনেক ভালো। আর ধনেপাতাও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক আর কি ভালো কাজ করে, বিশেষ করে যারা ব্লাড সুগারের পেশেন্ট তাদের জন্য তো খুবই ভালো আর কি। ধনেপাতাটা কিন্তু শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। তো এদিক দিয়ে কিন্তু আমার ধনেপাতা এরপর হচ্ছে কালো জিরা টালা শেষ। এখন লাস্টে আমি আর কি কিছু চিংড়ি মাছ ধুয়ে রেখেছিলাম, সেগুলো খুব ভালো মতন প্রায় 10 মিনিট সময় ধরে আমি খুবই অল্প জালে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। এরপরে কিন্তু আমি ব্লেন্ডার মেশিনে ভর্তাটা করব। চাইলে এটা আর কি পাটার মধ্যে করা যায়, তবে আমি বাটাবাটির কাজটা করি না, হাত ব্যথা করে। যেহেতু ব্লেন্ডার মেশিনে এত সুন্দর ভর্তা হয়, তাহলে আর কষ্ট করা কী দরকার। তো আমার কিন্তু চিংড়ি মাছ ভর্তা হয়ে গেছে। এবার সবার লাস্টে আমি কালো জিরার ধনেপাতা ভর্তা করলাম। আর এই যে আমার মেথি শাকের ফাইনাল লুক, সাথে তো এই যে সিম দিয়ে, ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে, নতুন আলু দিয়ে রুই মাছের ঝোল। আর এই ভর্তা দেখে কতক্ষণে আমি ভাত খাবো। দেখো আমি কিন্তু খেতে বসেছি, গোসল করে নামাজ পড়ে খাওয়া শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে। তাসনিমের বাবা কিন্তু খেয়ে গিয়েছে। আর প্রথমে কিন্তু আমি শাক দিয়ে খেয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, শাকটা খুবই ভালো হয়েছে, আর এত সুন্দর একটা স্মেল আসতেছে যা বলার মতো না। ধনেপাতা কালিজিরা দিয়ে যে ভর্তাটা করেছি সেটাও খুব মজা হয়েছে। আর চিংড়ি মাছের কথা কি বলবো, চিংড়ি মাছ ভর্তা তো আমাদের সবারই ভালো লাগে। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবার আসছি। মাগরিবের পরে চলে আসলাম আমার ফুফাতো বোনের বাসায়। আমরা 3 বোন, তারপর হচ্ছে আমার ভাইয়ের বউ মিলে। ফুপুর শরীরটা বেশ একটা ভালো না, তাই দেখতে এসেছি। আর এসে তো আমরা নিজেরাই সারপ্রাইজড হয়ে গেছি। আসলে এই যে আমার ফুফাতো বোনের মেয়ে শম্পা, আমরা সবাই জানি ও লন্ডনে আছে। ও কয়েক মাস আগে লন্ডনে গিয়েছিল, পড়ালেখা করার জন্যই গেছে, কিন্তু হঠাৎ করে ও আর কি ঢাকায় আসছে, কিন্তু এটা আমরা জানতাম না। হঠাৎ করে দেখে অনেক বড় আর কি সারপ্রাইজড হয়ে গেলাম। আর আমাদের কথাগুলো একটু শোনো তোমরা। পরিবারের সবাই মিস করছি, আমার অনেক ভালো লাগছে। আর ইউকেতে যে সবকিছু ভালো লাগছে, কিন্তু পরিবারের থেকে বেশি মিস করছি আমি খাবার দাবার। ওইদিকের খাবার দাবার, কাকি সবজি মনে করেন মরা সবজি, এদিকের মানুষ মাগনাও নিব না, কিন্তু ওদিকে মানুষ আমরা এত দাম দিয়ে কিনি, সবজির দাম বেশি। শম্পাকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে, ও যেটা বললো সেটা তো শুনলাই, যে এদিকের আর কি সবজি তরি তরকারির দাম সব কিছুর দামে খুব বেশি। কি করবে, আর কিনে তো খেতেই হবে। আর মূলত ও কিন্তু বাংলাদেশে আসছে একটা কারণে, ও হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়তো, গ্রাজুয়েশন কমপ্লিট করে গিয়েছে। আর এখন ওদের কনভোকেশন অনুষ্ঠান হচ্ছে, মূলত এই অনুষ্ঠানে জয়েন করবে বলেই কিন্তু ও লন্ডন থেকে বাংলাদেশে আবার এসেছে। ও আর কি বলে, ওর ফ্রেন্ডরা বলে যে টাকা পয়সা তো একদিন অনেক কামাবা বা পড়াশোনাও শেষ করবা, কিন্তু এই আর কি আনন্দটা আর পাওয়া যাবে না। এই কারণে আর কি শম্পা বলে আমার 2 লাখ টাকা গেলে যাবে। তারপরও সবার সাথে এসে দেখা করলাম, অ্যাটেন্ড করলাম, আর ওর কথাগুলো শুনছিলাম। আমার সবাই একসাথে মিলে অনেক গল্প করলাম, এরপর হচ্ছে চা নাস্তা খেলাম। তো কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে দেখো, প্রতিটা বাবা মায়ের স্বপ্ন থাকে কিন্তু তার সন্তানরা যেন মানুষের মতো মানুষ হয়, সমাজের বুকে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তো আলহামদুলিল্লাহ আমার বোনদেরও সেই স্বপ্নটা পূরণ হয়েছে। এই যে আমার ভাগ্নে কিন্তু প্রথমেই কিন্তু আমার দুলাভাইকে দেখো মাথায় ক্যাপ পরিয়ে দিচ্ছে, তারপর হচ্ছে যে ড্রেসটা পরিয়ে দিল, এরপরে কিন্তু ক্রেস্টও হাতে তুলে দিল। তো এটাই কিন্তু আসলে বাবা মায়ের বড় সার্থকতা। আর তোমাদের আর একটা কথা বলি, আমার এই ফুফাতো বোন কিন্তু আমার বড় যে বোন তার কিন্তু বড় যা, তারপরে হচ্ছে আমার যে ছোট আরেকটা ফুফাতো বোন সেও কিন্তু যা, মানে আমরা আমার বোন আর হচ্ছে আমার 2 ফুফাতো বোন, এরা হচ্ছে 3 যা। তো এই কারণে কিন্তু আমাদের আর কি আত্মীয়তার সম্পর্ক বেশি, সখ্যাত অনেক বেশি। তো অনেক মজা করলাম। তারপরে এই যে এখন বাসায় চলে যাচ্ছি। আর যেতে যেতে বন্ধুরা আজকের মতো আর কি ভিডিওটা এখানেই তোমাদের সাথে আমি শেষ করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ইনশাল্লাহ আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।